এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে ইরান সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে, সাক্ষাৎকারে কামাল খাররাজির ঘোষণা। লেবাননে হামলা চালাতে সাইপ্রাসকে তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। কোটা ও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে প্রচণ্ড আন্দোলন, অচল ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থমন্ত্রীর পদত্যাগ চাইলেন নেতারা। এবং কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা, পদ্ধতিগত ত্রুটির কারণে শুনানি হয়নি আজ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। লেবাননের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। তেহরান বলেছে, ইসরায়েল লেবাননে সামরিক আগ্রাসন চালালে ইরান সহ পশ্চিম এশিয়ার সকল প্রতিরোধ সংগঠন ইসরায়েলের পক্ষে যুদ্ধ করবে। ইরানের প্রভাবশালী কূটনীতিক এবং পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান কামাল খাররাজি ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এবং তখন ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান ও প্রতিরোধ ফ্রন্ট তাদের সর্বশক্তি নিয়োগ করবে। তবে ইরান আঞ্চলিক যুদ্ধে মোটেও ইচ্ছুক নয় বলে অভিমত প্রকাশ করেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাররাজি। কাজেই তিনি খেপাটে ইহুদিবাদী ইসরায়েলের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান হিজবুল্লাহর সমর্থনে সরাসরি এগিয়ে যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে খাররাজি বলেন, সেক্ষেত্রে লেবাননের সকল নাগরিক, সবগুলো আরব দেশ এবং প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন দেবে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানে পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। আজ ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজি থিওডোসিও বলেছেন, তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেয়া হবে না। গতকাল লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাদি আলামের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। মারিয়া বলেন, আমরা আমাদের অবস্থান নিশ্চিত করছি যে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2006 সালে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের বিষয়টিও উঠে আসে। এই প্রস্তাবের আলোকে 2006 সালে ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহর 33 দিনের যুদ্ধের অবসান ঘটেছিল। বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত আশা করেন চলমান পরিস্থিতির একটা রাজনৈতিক সমাধান হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডারেরা।
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি জেনারেলরা প্রয়োজনে আপাতত হামাসকে গাজার ক্ষমতায় রেখে হলেও যুদ্ধবিরতি চান। তারা মনে করছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরু হলে গাজায় 9 মাসের যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে প্রস্তুতি নেয়ার জন্য তাদের সময় ও সুযোগের প্রয়োজন হবে। একসঙ্গে দুটি ফ্রন্টের লড়াই করার অবস্থা ইসরায়েলি সেনাবাহিনীর নেই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা মার্কিন দৈনিকটিকে বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলে হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা তৈরি হবে এবং সেক্ষেত্রে সর্বগ্রাসী যুদ্ধ থেকে রক্ষা পাওয়া যাবে। ইসরায়েলি জেনারেলরা মনে করছেন, গাজায় এখনও আটক 120 জনের মতো ইসরায়েলি পণবন্দীর মুক্তির সর্বোত্তম উপায় হামাসের সঙ্গে চুক্তি করা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটা ও পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের টানা আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস পরীক্ষা, স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ থেকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেছেন, জুলুম হিসেবে প্রত্যয় স্কিম তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে এই নীতি বাতিল করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আজ মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে পদ্ধতিগত ত্রুটির কারণে মামলার শুনানি পিছিয়ে আগামীকাল হওয়ার কথা রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও পুনরায় মামলা দাখিল করতে নির্দেশ দিয়েছেন। বিচারপতি রাও রাজ্যপালের আইনজীবী ধীরজ ত্রিবেদীর কাছে জানতে চান, যেসব সংবাদপত্রের বা সংবাদ মাধ্যমের খবরকে ভিত্তি করে মামলা করেছেন রাজ্যপাল, তাদেরকে এই মামলায় যুক্ত করা হয়েছে কিনা। আইনজীবী জানান, সেটা করা হয়নি। তারপরই বিচারপতি মামলা পুনরায় নথিভুক্ত করতে নির্দেশ দেন। উল্লেখ্য, সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজভবনে গিয়ে শপথ নেবেন না বলে জানান। রাজভবনে যাওয়ার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে নিয়ে তির্যক মন্তব্য করেছেন বলে অভিযোগ। এছাড়া তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও রাজ্যপালকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে জানান রাজ্যপালের আইনজীবী। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে আমেরিকার অন্তত 11 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরু করলে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বস্টন, কলম্বিয়া এবং অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। এসব কর্মকর্তাকে ইরান কালো তালিকাভুক্ত করেছে। ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থব্যবস্থা এবং ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেয়া হবে না। ইহুদিবাদ ইসরায়েল গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালিয়ে 8,570 জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে শহীদ করেছে। এ সময়ে অধিকৃত পশ্চিম তীরে হত্যা করা হয়েছে 100 শিক্ষার্থী। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় গতকাল এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইহুদিবাদীদের আগ্রাসনে 490 জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 3,400 জন। এ সময় ইসরায়েলি সেনারা কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে জাতিসংঘ পরিচালিত 65টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইসরায়েলের এই প্রবণতাকে বিশেষজ্ঞরা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের প্রবণতা বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের হাতে গাজার সবচেয়ে পুরনো আল আকসা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। বিশ্ববিদ্যালয়টি 1955 সালে
প্রতিষ্ঠা করা হয়। গাজা এবং খান ইউনুস শহরে এ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ধ্বংস করা হয়েছে। গাজা শহরে মোট 12টি বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে বর্বর ইহুদিবাদী ইসরায়েল। জাতিসংঘের গাজা বিষয়ক মানবাধিকার ত্রাণ সমন্বয়কারী সিগ্রিদ কাক বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকায় এ পর্যন্ত অন্তত 19 লাখ মানুষ উদ্বাস্তু হয়েছেন। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এ তথ্য জানান। কাক বলেন, 10 লাখের বেশি মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় ও নিরাপত্তা প্রয়োজন। তিনি বলেন, গাজার এই সমস্ত মানুষের ঘর বাড়ি ও নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে, তাদের জীবন বিপর্যস্ত। ইসরায়েলের আগ্রাসনে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এই যুদ্ধ মানুষের দুঃখ দুর্দশাকে মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে। কাক বলেন, খান ইউনুস শহর থেকে বাসিন্দাদের নতুন করে সরে যাওয়ার জন্য যে ইসরায়েল নির্দেশ দিয়েছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। ইসরায়েলের এই নির্দেশ পাওয়ার পর শত শত মানুষ খান ইউনুস শহর থেকে চলে যাচ্ছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা করেছে তারা ইউক্রেনের জন্য নতুন করে $230 কোটি সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে। আমেরিকা সফররত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম ওমারোভের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমি গর্বিত যে শিগগিরই আমেরিকা $230 কোটি বেশি অর্থের নিরাপত্তা সহায়তা ইউক্রেনকে দেবে। অস্টিন বলেন, এই প্যাকেজের আওতায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাঙ্ক, বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। ওমারোভের সঙ্গে বৈঠকে অস্টিন নেটো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেন। আগামী সপ্তাহে নেটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায়। এই সম্মেলনের সময় নেটোর সাথে ইউক্রেনের সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দীর্ঘদিন ধরে নেটো জোটে যোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন, কিন্তু এখন পর্যন্ত এই জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা এবং অন্য সদস্য দেশগুলো। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজা উপত্যকায় নতুন করে আগ্রাসন ও গণহত্যা শুরুর পর 900 ইসরায়েলি সেনা কর্মকর্তা অবসরে যাওয়ার আবেদন জানিয়েছেন। একটু পরে এ সম্পর্কে শুনতে পাবেন একটি পর্যালোচনা। এখন শুনুন 900 ইসরায়েলি সেনা কর্মকর্তার অবসরে যাওয়ার আবেদন প্রসঙ্গে পর্যালোচনা। গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং প্রতিরোধ শক্তির বিজয়ের ধারাবাহিকতায় ইহুদিবাদী সেনাবাহিনীতে জনবল সংকট ক্রমাগত বেড়েই চলেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, 2023 সালের 7 অক্টোবর আল-আকসা তুফান অভিযানের পর গাজায় ইসরায়েলি গণহত্যা চালানোর পর থেকে অন্তত 900 সেনা অধিনায়ক এবং মেজর অবসর নেয়ার আবেদনপত্র জমা দিয়েছেন। পার্স টুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের এই চ্যানেলটি বলছে, ইসরায়েলি সেনা কর্মকর্তাদের মধ্যে অবসর নেয়ার জন্য দরখাস্ত দেওয়ার পরিমাণ এর আগে শখানেকের মতো ছিল। ইসরায়েলি এই মিডিয়াটি ইসরায়েলি সেনাবাহিনীর নজিরবিহীন সংকটের অন্যান্য কারণও উল্লেখ করেছে। বলা হয়েছে, বর্তমান সরকারের কিছু রাজনৈতিক কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীকে অসম্মান করার মানসিকতা রয়েছে। এ প্রসঙ্গে ইহুদিবাদী সামরিক বিষয়ের বিশেষজ্ঞ নীর দোভারি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কঠিন কাজ হল
ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের ধরে রাখা। এর আগেও ইসরায়েলি দৈনিক ইয়াদিউত অহরনোত জানিয়েছে, ইসরায়েলি সেনা কর্মকর্তারা সামরিক সেবা থেকে পালিয়ে যাচ্ছে। তাদের মাঝে আত্মহত্যা করার মতো প্রবণতাও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় গণহত্যা শুরুর পর থেকে 9,000 ইহুদিবাদী সেনা মানসিক চিকিৎসা নিয়েছে। তাদের 1/4 আর যুদ্ধে ফিরে আসেনি বলেও জানিয়েছে পত্রিকাটি। এই পরিস্থিতিতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ উলমার্ট হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিস্তারের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। উলমার্ট বলেছেন, যদি হিজবুল্লাহ তার পূর্ণ শক্তি ব্যবহার করে, এবং অবশ্যই সেটা করবে, তাহলে ইসরায়েল এমন বেদনাদায়ক আঘাত পাবে যে আঘাত এখন পর্যন্ত পায়নি তেল আবিব। গত কয়েক মাসে গাজা উপত্যকায় ইহুদিবাদী গণহত্যার প্রতিক্রিয়ায় লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে তাদের সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। ওই হামলার ঘটনায় ইহুদিবাদীদের মনে ভয় ও আতঙ্ক যেমন সৃষ্টি হয়েছে, তেমনি ইসরায়েলের হুমকি যে গর্জনী সার, সেটাও ফুটে উঠেছে। 7 অক্টোবর 2023 থেকে গাজা ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন করে গণহত্যা শুরু করেছে। তাদের ওই পাশবিক আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত 37,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 85,000-এরও বেশি আহত হয়েছেন। 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদের পরিকল্পনায় ইসরায়েল গঠনের নীল নকশা তৈরি হয়। 1948 সালে ইসরায়েলের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে বংশ নির্মূলের টার্গেট নিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর বেপরোয়া গণহত্যা চালিয়ে এসেছে। ফিলিস্তিনিদের সমগ্র ভূমি দখলের জন্য ইসরায়েল অসংখ্যবার গণহত্যা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের বিলুপ্তি চায়। সেই সঙ্গে তারা চায় যেসব দেশ থেকে এসে ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে, তারা যেন তাদের নিজ নিজ দেশে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন, তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।